এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ১১৩ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ১১৩ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই ৫ নম্বরে বলা হয়েছে নিচের চতুর্ভুজগুলো অঙ্কন করো। অর্থাৎ এই নিচে দেখো, আমরা লক্ষ্য করলে কিন্তু দুটি চতুর্ভুজ দেখতে পাচ্ছি, তাই না? এই চতুর্ভুজগুলো আমাদের অঙ্কন করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি ১ নম্বরে লক্ষ্য করি, ১ নম্বরে বলা হয়েছে রম্বস। অর্থাৎ এই যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি রম্বস, তাই না? তাহলে এই রম্বসটা আমরা প্রথমে অঙ্কন করব এবং এইখানে যেভাবে দেয়া রয়েছে, অর্থাৎ যে মাপ দেয়া রয়েছে এই মাপ ঠিক রেখে কিন্তু আমরা এটির মতো করেই একটি রম্বস অঙ্কন করব। ঠিক আছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে, অর্থাৎ এই যে ভূমি রয়েছে, হ্যাঁ, এই নিচে কিন্তু দেয়া রয়েছে ৪ সেন্টিমিটার, তাই না? অর্থাৎ এই ভূমি হবে কিন্তু ৪ সেন্টিমিটার। আবার দেখো, এই পাশে যে দাগটি রয়েছে, যে বাহুটি রয়েছে, এটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৪ সেন্টিমিটার। অর্থাৎ আমরা এই চার পাশে যে ৪টি বাহু দেখতে পাচ্ছি, প্রত্যেকটি বাহুই কিন্তু ৪ সেন্টিমিটার করে, তাই না? আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি একটি রম্বসের ৪টি বাহু একই সমান হয়, তাই না? আচ্ছা, এবং এইখানে কিন্তু একটি কোণ দেখতে পাচ্ছি। এই কোণের পরিমাপ দেওয়া রয়েছে কত? ৬০ ডিগ্রি। তাহলে এই কোণটা যেন ৬০ ডিগ্রি হয়, এইভাবে করে আমরা এই রম্বসটি অঙ্কন করব। আচ্ছা দেখো, আমরা এই রম্বসটি কিভাবে করে অঙ্কন করতে পারি? বন্ধুরা, আমরা যে রম্বসটি অঙ্কন করব সেই রম্বসের বাহু, অর্থাৎ নিচে যে দাগটি থাকে, হ্যাঁ, সেটি কিন্তু ৪ সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা কি করব? আমরা কিন্তু প্রথমে সেই বাহুটিকে নেব, অর্থাৎ নিচে যে ভূমি থাকে সেই ভূমিটাকে ৪ সেন্টিমিটার পর্যন্ত নেব। আচ্ছা, এই ৪ সেন্টিমিটার নেওয়ার জন্য আমাদের কিন্তু একটি স্কেল দরকার, তাই না? এই স্কেলটি আমরা এইভাবে করে খাতার উপর ধরে, এই দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেন্টিমিটার লেখা রয়েছে এখানে, তাই না? এই সেন্টিমিটারের শুরুতে যে দাগ রয়েছে এইখান থেকে শুরু করে এই যে ৪ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দাগ রয়েছে। এই ৪ পর্যন্ত কিন্তু আমরা একটি রেখা অঙ্কন করব, তাই না? দেখো, এই ০ থেকে শুরু করে আমরা কিন্তু ৪ পর্যন্ত একটি বাহু নেব। এই পর্যন্ত আমরা একটি বাহু নিলাম। এখন এই বাহুটা হচ্ছে লম্বায় কতটুকু হলো? ৪ সেন্টিমিটার পর্যন্ত যেহেতু নিয়েছি, তার মানে কিন্তু এটি লম্বায় ৪ সেন্টিমিটার। আমরা এখানে চাইলে কিন্তু লিখে দিতে পারি ৪ সেন্টিমিটার, ৪ সেন্টিমিটার। আমরা কিন্তু চাইলে এখানে ৪ সেন্টিমিটার লিখে দিতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রম্বসটি বইতে দেওয়া রয়েছে সেই বইয়ের এইখানে যে কোণ তৈরি হয়েছে সেই কোণটি কিন্তু ৬০ ডিগ্রি, তাই না? তাহলে আমরা কিন্তু এবারে শুরুতে এই কোণটি অঙ্কন করব এবং কোণ অঙ্কন করার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটি চাঁদা দরকার, তাই না? এই দেখো, এখানে কিন্তু আমার কাছে একটি চাঁদা রয়েছে। আমরা চাঁদাটাকে কিভাবে করে বসাবো? এই যে বাহুটি আমরা অঙ্কন করেছি, বাহুর এই মাথাকে আমরা কি করব? চাঁদার মাঝ বরাবর ধরবো। ঠিক আছে? এই যে চাঁদার মাঝ বরাবর আমরা একটি চিহ্ন দেখতে পাচ্ছি, এই মাঝ বরাবর হচ্ছে আমরা এইটাকে বসাবো এবং এই চাঁদার নিচের যে দাগটা, এই নিচের দাগের সঙ্গে আমরা এই দাগটাকে মিলিয়ে রাখবো। ঠিক আছে? আচ্ছা দেখো, আমি যেভাবে করে বসাচ্ছি ঠিক সেইভাবে করে কিন্তু তোমরা তোমাদের চাঁদাটিকে ধরবে। ঠিক আছে? এই দেখো, আমরা কি করলাম? ওই নিচের দাগটিকে আমরা, দাগের মাথাটাকে কিন্তু আমরা এই চাঁদার মাঝ বরাবর ধরলাম, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে দেখো, এই যে ০, ১০, ২০, আমরা এইভাবে করে লক্ষ্য করতে করতে দেখবো যে ৬০ ডিগ্রি কোথায় রয়েছে, তাই না? এটি হচ্ছে কি ডিগ্রির হিসাব। ১০ ডিগ্রি, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, এই হচ্ছে ৬০ ডিগ্রি, তাই না? তাহলে এই ৬০-এর সোজা এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে আমরা একটি চিহ্ন দিতে পারি। এই দেখো, এখানে আমরা একটি চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা যদি এই দাগের সঙ্গে যদি এই মাথাটাকে আমরা মিলিয়ে দিই, হ্যাঁ, আমরা যদি ১ করে দিই, তাহলে কিন্তু এখানে ৬০ ডিগ্রি কোণ অটোমেটিক তৈরি হয়ে যাবে। দেখো, এই দুটিকে যদি আমরা এবারে ১ করে দিই, আমরা এখানে দাগ টেনে যদি আমরা ১ করে দিই, তাহলে এইখানে যে কোণটি তৈরি হলো এই কোণটি কিন্তু ৬০ ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে? এটি হচ্ছে কি ৬০ ডিগ্রি কোণ, এটি হচ্ছে ৬০ ডিগ্রি কোণ। আচ্ছা, এরপর আমরা এবারে কি করব? আমাদের যেহেতু এটি রম্বস, তার মানে এই নিচের বাহুটি যদি ৪ সেন্টিমিটার হয়, তাহলে এই বাহুও তো ৪ সেন্টিমিটার হবে, তাই না? প্রত্যেকটি বাহুই ৪ সেন্টিমিটার হবে। এখন এই বাহুটি কিন্তু আমরা ৪ সেন্টিমিটার এখনও পর্যন্ত পেলাম না যে কোন পর্যন্ত ৪ সেন্টিমিটার, তাই না? তাহলে এই বাহুর ৪ সেন্টিমিটার আগে আমাদের বের করতে হবে। আমরা কি করব? দেখো, এই স্কেলে এই যে সেন্টিমিটারের যে হিসাবটা রয়েছে, আমরা কিন্তু সেন্টিমিটার দিয়ে আবার পরিমাপ করব যে ৪ সেন্টিমিটার কোন পর্যন্ত হয়, তাই না? এই দেখো, সেন্টিমিটারের একদম শুরুর দাগটিকে যদি আমরা এই মাথাতে ধরি, হ্যাঁ, এই মাথাতে যদি আমরা ধরি এবং তারপরে যদি আমরা দেখি যে ৪ সেন্টিমিটার কোন পর্যন্ত হয়, আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ৪ সেন্টিমিটার, তাই না? অর্থাৎ এই ৪ সেন্টিমিটার পর্যন্ত আমরা যদি এই জায়গাতে একটি দাগ দিই, দেখো এখানে একটু চিহ্ন দিলাম যে এই পর্যন্ত হচ্ছে ৪ সেন্টিমিটার, তাই না? এখন আমরা কি করব? আমাদের এই যে কম্পাস রয়েছে, এই কম্পাসটিকে ব্যবহার করে এই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে?
এই পাশে বৃত্তচাপ অঙ্কন না করলে আমরা কিন্তু সঠিক যে মাপ সেই মাপ অনুযায়ী এই রম্বসটাকে অঙ্কন করতে পারবো না। আচ্ছা, এই জন্য কী করবো, এই নিচের যে 4 সেন্টিমিটার, আমরা 4 সেন্টিমিটারকে এইভাবে করে একটু পরিমাপ করব, ঠিক আছে? অর্থাৎ এই নিচের বাহুটিকে আমরা এইভাবে পরিমাপ করব। দেখো এইটা যতটুকু আমরা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ঠিক ততটুকুই, তাই না? এই দেখো এইটা কিন্তু ঠিক ততটুকুই, অর্থাৎ এই পর্যন্ত হয় 4 সেন্টিমিটার। এখন আমরা এই জায়গাতে এই কাঁটাটা যদি ধরি এবং তারপর যদি এই জায়গাতে একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করি, দেখো এইভাবে একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করলাম, ঠিক আছে? এইভাবে করে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার একই রকমভাবে এই পাশ থেকে কাঁটাটাকে আমরা এই যে 4 সেন্টিমিটার মাথায় ধরে আমরা এই জায়গাতে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন দেখো এই যে দুইটি বৃত্তচাপ, এই দুইটি বৃত্তচাপ মিলিত হয়েছে কোথায়? এই যে এই মাঝখানে এসে কিন্তু মিলিত হয়েছে, তাই না? তাহলে এই মাঝ বরাবর, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এবং এই মাঝখান থেকে এই পর্যন্ত যদি আমরা দুটি দাগ দিয়ে মিলিয়ে দিই, তাহলে আমরা দেখব যে 4টি বাহু কিন্তু সমান হয়ে যাবে, মানে 4টি বাহুই কিন্তু 4 সেন্টিমিটার করে হয়ে যাবে। খুবই মজার একটি বিষয়, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এই দুটিকে মিল করে দিই, দেখো আমরা এই মাঝখান থেকে আমরা কি করব, এই বিন্দুকে আমরা মিল করে দেব, ঠিক আছে? এই দুটিকে আমরা এই যে মিল করে দিলাম একটি দাগের মাধ্যমে, এবং একই রকমভাবে এই ওর সঙ্গে কিন্তু আমরা এবারে এই যে 4 সেন্টিমিটার পর্যন্ত আমরা দাগ দিয়েছিলাম এটাকে কিন্তু আমরা মিল করে দেব, তাই না? তাহলে এই দুটিকেও যদি আমরা একই রকমভাবে মিল করে দিই, দেখো এই দেখো আমরা এই দুটিকেও যদি একই রকমভাবে মিল করে দিই, আমরা মিল করে দিলাম। এখন দেখো আমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কিন্তু কি আমাদের সেই রম্বস, অর্থাৎ যেটি আমাদের বইতে দেখানো হয়েছে, তাই না? আমরা এই বাড়তি যে অংশটুকু, এটুকু এই যে অংশটুকু বাড়তি, এখানের বাড়তি অংশটুকু এগুলো কিন্তু আমরা কেটে দিব, ঠিক আছে? তাহলে এইখানেও আমরা পাচ্ছি প্রত্যেকটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার করে, আমরা এখানেও কিন্তু লিখতে পারি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা কিন্তু আবারও চাইলে পরিমাপ করেও দেখতে পারি। দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে প্রত্যেকটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, হ্যাঁ। এবং এই যে কোণটি আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে 60 ডিগ্রি কোণ, তাই না? 60 ডিগ্রি কোণ, ঠিক আছে? আচ্ছা, আশা করি এইভাবে করে তোমরা খুবই সহজেই এই রম্বসটি অঙ্কন করতে পারবে। আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা চাইলে আরও একটি কাজ করতে পারি। আমরা এই যে কোণগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, বা যে বাহুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর কিন্তু আমরা এক একটি নামকরণ করতে পারি, অর্থাৎ এক একটি নাম দিতে পারি। যেমন দেখো এই যে কোণ তৈরি হয়েছে এটির নাম দিতে পারি আমরা হচ্ছে এ, তারপর এটি দিতে পারি হচ্ছে বি, এটি দিতে পারি হচ্ছে সি, এটি দিতে পারি ডি। তাহলে দেখো আমরা বলতে পারি এ বি সি ডি একটি রম্বস, তাই না? তাহলে আমরা বলতে পারি হচ্ছে সুতরাং এখানে এ বি সি ডি একটি রম্বস, একটি রম্বস, হ্যাঁ। তারপর আমরা চাইলে লিখতে পারি যার প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে আমাদের কিন্তু 2 নম্বরে বলা হয়েছে কি একটি বর্গ অঙ্কন করার জন্য, তাই না? তাহলে দেখো আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা যদি এবারে 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে বর্গ, অর্থাৎ আমরা এই যে চতুর্ভুজটি দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি বর্গ। তাহলে আমরা কিভাবে বুঝলাম? আমরা জানি যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি করে, হ্যাঁ, সেই চতুর্ভুজকে কিন্তু বলা হয় বর্গ, তাই না? তাহলে আমরা এখানে 4টি বাহু সমান দেখতে পাচ্ছি, আবার প্রত্যেকটি কোণ কিন্তু দেখতে পাচ্ছি 90 ডিগ্রি করে, অর্থাৎ প্রত্যেকটি কোণ কিন্তু সমান আমরা দেখতে পাচ্ছি, যার কারণে আমরা বুঝতে পারি এটি একটি বর্গ। এখন এটিকে কিভাবে করে অঙ্কন করব? দেখো এখানে কিন্তু আমাদের দেয়া রয়েছে এই যে বাহু, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ওর দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হয়, বাকি যে 3টি বাহু রয়েছে ওদের দৈর্ঘ্য কিন্তু 3 সেন্টিমিটার করেই হবে, কারণ বর্গের প্রত্যেকটি বাহু যেহেতু সমান হয়, তাই না? তাহলে 3 সেন্টিমিটার নিয়ে যদি আমরা এই বর্গটি একটু অঙ্কন করি, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 2 নাম্বার দিয়ে যেহেতু বলা হয়েছে যে বর্গটি আমরা অঙ্কন করব সেটির এক বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তার মানে আমরা কি করব, শুরুতে এই যে সেন্টিমিটারের হিসেব রয়েছে এই সেন্টিমিটার স্কেলটি ব্যবহার করে আমরা এই শুরু থেকে 3 পর্যন্ত একটি দাগ দেব, তাই না? অর্থাৎ একটি ভূমি আমরা নেব 3 সেন্টিমিটার পর্যন্ত। দেখো এই 0 থেকে শুরু করে আমরা কি করলাম, এই 3 পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত একটি ভূমি নিলাম, তাই না? অর্থাৎ নিচের বাহুটিকে আমরা নিলাম। এরপর আমরা কি করব, আমরা জানি যে একটি বর্গের কিন্তু 4টি পাশের বাহু সমান হয় এবং 4টি কোণ কিন্তু সমকোণ হয়, মানে একই সমান কোণ হয়, তাই না? অর্থাৎ সমকোণ বলতে আমরা কি বুঝি? সমকোণ বলতে কিন্তু বুঝি 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইখানে যে কোণটি হবে আমরা যদি শুরুতে এই কোণটিকে অঙ্কন করি, দেখো আমরা কোণ অঙ্কন করার জন্য জানি যে চাঁদা প্রয়োজন হয়, তাই না? তাহলে এই চাঁদাটিকে আমরা ঠিক আবার আগের মতো ধরবো, অর্থাৎ এই মাথাকে আমরা কি করব,
এই মাঝখান বরাবর ধরবো, তাই না? দেখো এই মাঝখান বরাবর যদি আমরা মাথাটাকে ধরি এবং এই দাগের সঙ্গে কিন্তু এই নিচের দাগটাকে আমাদের মিলিয়ে রাখতে হবে, তাই না? দেখো এইভাবে যদি আমরা ধরি, এখন আমরা দেখবো যে 90 ডিগ্রি কোথায় আছে। দেখো আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই সোজা কিন্তু 90 ডিগ্রি আছে, তাই না? তাহলে এই 90 ডিগ্রি বরাবর আমাদের এই উপরে একটি দাগ দিতে হবে, একটি চিহ্ন দিতে হবে, ঠিক আছে? এই বরাবর আমরা এই উপরে উপরে কিন্তু একটি চিহ্ন দিব। আচ্ছা আমরা একটি চিহ্ন দিলাম, এরপর আমরা কি করব, সেই যে চিহ্নটা আমরা দিয়েছি, হ্যাঁ এই যে চিহ্নটা আমরা দিয়েছি, এই চিহ্নের সঙ্গে আমরা এটিকে মিলিয়ে দেবো, এই কর্নারটিকে কিন্তু আমরা মিলিয়ে দেবো, তাই না? অর্থাৎ এই দুটি বিন্দুকে কিন্তু আমরা মিলিয়ে দেবো। যখন আমরা এইভাবে করে একটি দাগ দিয়ে মিলিয়ে দেবো, দেখো তখন কিন্তু এই জায়গাতে একটি কোণ তৈরি হয়েছে, তাই না? এই জায়গাতে কিন্তু একটি কোণ তৈরি হয়েছে, এই কোণটি কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা এই কোণটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা তাহলে আমরা যেহেতু এই নিচের বাহুটা অঙ্কন করলাম, পাশের বাহুটা অঙ্কন করলাম, এখন তো আমাদের এই যে বাকি দুইটি বাহু রয়েছে এই দুটিকেও তো অঙ্কন করতে হবে, তাই না? এবং এই দুটির মাপ কিন্তু একই রকম হতে হবে। তাহলে একই রকম মাপ আমরা কিভাবে নির্ণয় করব, বা আমরা কিভাবে একই রকম মাপ ঠিক রাখবো? আমরা এই জন্য কী করবো, এই নিচে যে ভূমিটি আমরা অঙ্কন করেছিলাম, হ্যাঁ এটিকে আমরা কি করব, এই কাঁটা কম্পাস দিয়ে আমরা এইভাবে করে পরিমাপ করব, তাই না? আচ্ছা দেখো এক পাশে এই কাঁটাটাকে রাখবো আর এক পাশে আমরা পেন্সিলটাকে রাখবো, তাই না? এই দেখো আমরা কিন্তু এই যে 4 সেন্টিমিটার নিলাম। এবারে কী করবো, একই রকমভাবে এইখানে 4 সেন্টিমিটার যত দূর হয় সেখানে আমরা একটা এরকম দাগ দিব, তাই না? আচ্ছা তাহলে আমরা বুঝতে পারি এই পর্যন্ত হচ্ছে 4 সেন্টিমিটার। এখন এইখানে অর্থাৎ এই মাথায় আমরা কাঁটাটাকে ধরে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করবো, তাই না? এই দেখো এইভাবে করে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। আবার একই রকমভাবে এই যে 4 সেন্টিমিটার আমরা নিয়েছি এই জায়গা থেকে অর্থাৎ এইখানে কাঁটাটিকে ধরে আমরা কিন্তু এবারে আরও একটি বৃত্তচাপ এই পাশে অঙ্কন করবো, তাই না? এই দেখো এখানে আরও একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করলাম। এখন এই দুটি বৃত্তচাপ মিলিত হয়েছে কোথায়, এই জায়গাতে মিলিত হয়েছে, তাই না? অর্থাৎ যে জায়গাতে মিলিত হয়েছে এই জায়গা থেকে আমরা এখানে একটি রেখা অঙ্কন করব বা বাহু অঙ্কন করব। আবার এই জায়গা থেকে এই পর্যন্ত কিন্তু আমরা একটি বাহু অঙ্কন করব, তাই না? আচ্ছা দেখো আমরা যদি এবারে এই বাহু দুটি অঙ্কন করে ফেলি, দেখো আমরা এই দুটি বিন্দুকে যদি মিল করে দিই, দেখো এই দুটি বিন্দুকে মিল করে দিলে আমরা দেখতে পাচ্ছি এই একটি বাহু আমাদের অঙ্কন করা হয়ে গেল। আবার এই দুটিকে যদি মিল করে দিই, এই দুটিকে মিল করলেও আমাদের কিন্তু আরও একটি বাহু দেখো এখানে হয়ে গেল। এই দেখো এখানে কিন্তু আমাদের আরও একটি বাহু হয়ে গেল। অর্থাৎ এই যে চারপাশে 4টি বাহু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বাহু কিন্তু সমান, তাই না? এবং এক একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, এক একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 3 সেন্টিমিটার করে, তাই না? অর্থাৎ এটিও 3 সেন্টিমিটার, হ্যাঁ এটিও 3 সেন্টিমিটার, এটিও 3 সেন্টিমিটার, এটিও এবং এটিও প্রত্যেকটি কিন্তু 3 সেন্টিমিটার করে। এবং এখানে যে কোণ তৈরি হয়েছে এই কোণটি কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটি যদি 90 ডিগ্রি হয় এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি এবং এটিও কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই যে 4টি কোণ তৈরি হয়েছে এগুলোরও কিন্তু আমরা নামকরণ করতে পারি, তাই না? এটির নাম দিতে পারি এ, এটির নাম দিতে পারি বি, এটি সি এবং এটি হচ্ছে ডি। তাহলে আমরা বলতে পারি সুতরাং এ বি সি ডি একটি কি, এটি যেহেতু আমরা একটি বর্গ অঙ্কন করেছি তাহলে আমরা লিখতে পারি এটি একটি বর্গ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, তাই না? আশা করি সকলে তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যেহেতু এই চিত্র দুটি অঙ্কন করেছি, এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে 6 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 1 এবং 5 নম্বর ঘরে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী 2, 3, 4, 6 নম্বর ঘরে বৈশিষ্ট্য লিখে ছকটি পূরণ করো। আচ্ছা উদাহরণস্বরূপ একটি সাধারণ চতুর্ভুজের সাথে আমরা এক জোড়া বিপরীত বাহুর সমান্তরাল এই শর্ত যোগ করলে ট্রাপেজিয়াম পাই। আচ্ছা দেখো এটিকে যদি আমরা আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 1 এবং 5 নম্বর ঘরে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী 2, 3, 4, 6 নম্বর ঘরে বৈশিষ্ট্য লিখে ছকটি পূরণ করো। আচ্ছা আমাদের বলা হয়েছে 1 এবং 5 নম্বর ঘরে কিন্তু আমাদের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তাই না? যেমন এই যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর ঘর এবং একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা হচ্ছে কি আমাদের 5 নম্বর ঘর, তাই না? তাহলে এই দুটি উদাহরণ আমাদের দেওয়া রয়েছে। হ্যাঁ এই উদাহরণ দুটি দেখে আমাদের বাকি যে ঘরগুলো রয়েছে দেখো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর এই ঘরগুলোতে কি বৈশিষ্ট্য বসবে সেগুলো কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে, তাই না? এই ঘরগুলো আমাদের পূরণ করতে বলা হয়েছে। আচ্ছা যদি আমরা 1 নম্বর ঘরটি একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে এখানে কিন্তু আমরা একটি চতুর্ভুজের ছবি দেখতে পাচ্ছি, তাই না? দেখো উপরে লেখা রয়েছে চতুর্ভুজ এবং আমরা দেখতে পাচ্ছি দেখো এই পিছনে কিন্তু একটি তীর রয়েছে, তাই না? এই তীরটি গিয়েছে হচ্ছে ওর কাছে এবং ওর কাছে গিয়ে হয়ে গেল কি ট্রাপিজিয়াম হয়ে গেল। এখানে ছিল চতুর্ভুজ, এখানে এসে হয়ে গেল ট্রাপিজিয়াম। এখন এই মাঝখানে আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি লেখা, এখানে বলা হয়েছে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল।
অর্থাৎ এই চতুর্ভুজটা যে এইখানে এসে ট্রাপেজিয়াম হয়ে গেল, এখন আমাদের দেখতে হবে যে চতুর্ভুজ কি করলে ট্রাপেজিয়াম হয়, অর্থাৎ চতুর্ভুজকে যদি আমরা ট্রাপেজিয়াম বানাতে চাই তাহলে কি শর্ত রয়েছে এখানে। হ্যাঁ, শর্ত হচ্ছে একটি চতুর্ভুজের যখন বিপরীত বাহু সমান্তরাল হবে তখন কিন্তু সেটি ট্রাপেজিয়াম হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই শর্তটাকে কিন্তু আমরা জাস্ট এখানে লিখে দেব। ঠিক আছে, আমরা লিখলাম এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রাপেজিয়ামটি, ওর এই উপরের বাহু এবং নিচের বাহু এই দুটি বাহু কিন্তু সমান্তরাল। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে একই রকম দূরত্বে কিন্তু ওরা রয়েছে, তাই না? আবার দেখো এই বাহু এবং এই বাহু এই দুটি বাহু কিন্তু সমান্তরাল না। কেন? কারণ এই বাহুটির এই যে প্রান্ত আমরা দুটি প্রান্ত দেখতে পাচ্ছি, এই দুটি প্রান্ত কিন্তু কাছাকাছি, কিন্তু এই প্রান্তগুলো কিন্তু উল্টো দিকে চলে গেছে, তাই না? অর্থাৎ ওরা কিন্তু দূরে হয়ে গেছে, তাই না? তার মানে ওরা কিন্তু দুজনের সমান্তরাল না, একই রকম দূরত্বে নেই। কিন্তু এই উপরের বাহু নিচের বাহু এই দুটি কিন্তু বিপরীত বাহু, তাই না? এই বিপরীত বাহু কিন্তু সমান্তরাল। আবার এই উপরের বাহু নিচের বাহু এই দুটি বাহু কিন্তু সমান্তরাল, অর্থাৎ একই রকম দূরত্বেই রয়েছে। তাহলে আমরা বলতে পারি কি, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটি কিন্তু হয়ে যায় ট্র্যাপিজিয়াম। দেখো সেই শর্তটি কিন্তু আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এখন এই ট্রাপিজিয়াম থেকে দেখো এই যে তীরটি আমরা দেখতে পাচ্ছি ও আসছে কার দিকে? সামান্তরিকের দিকে। অর্থাৎ ট্রাপিজিয়াম থেকে সামান্তরিক হতে গেলে তখন কি শর্ত রয়েছে? আমরা জানি ট্রাপিজিয়ামের যেহেতু এক জোড়া বাহু সমান, আবার সামান্তরিকের হচ্ছে কয় জোড়া বাহু সমান? আমরা জানি সামান্তরিকের কিন্তু দুই জোড়া বাহু সমান হয়, তাই না? দেখো এই যে উপরের বাহু নিচের বাহু এই দুটি সমান, আবার এই পাশের দুটি সমান, এই যে উপরে নিচে সমান আবার পাশের দুটি সমান। তাহলে যদি ট্রাপিজিয়ামের যদি দুটি বাহু সমান হয় তাহলে কিন্তু হয়ে যাবে কি? সামান্তরিক। বা আমরা বলতে পারি একটি চতুর্ভুজের যদি দুই জোড়া বাহু সমান হয় তাহলে কিন্তু হয়ে যাবে এটি সামান্তরিক। তাহলে আমরা লিখতে পারি দুই জোড়া বাহু সমান্তরাল। আমরা লিখতে পারি দুই জোড়া বাহু সমান্তরাল, তাই না? দুই জোড়া বাহু সমান্তরাল। আচ্ছা, দুই জোড়া বাহু সমান্তরাল হলেই কিন্তু হয়ে যাবে সামান্তরিক। আচ্ছা, আমরা লিখলাম দুই জোড়া বাহু সমান্তরাল, তাহলে হয়ে গেল সামান্তরিক। এবারে এই সামান্তরিকের তীরটি কোথায় গিয়েছে দেখো, এই যে ও কিন্তু গিয়েছে এবারে এই জায়গাতে, তাই না? আচ্ছা দেখো এই যে এইখানে এসে ও হয়ে গেল কি? ও হয়ে গেল কিন্তু এবারে রম্বস। আচ্ছা, এখন এই সামান্তরিক থেকে রম্বস যদি হতে হয় তাহলে কি শর্ত রয়েছে? আমরা জানি রম্বস হতে হলে কিন্তু ওর চারটি বাহুই সমান হতে হয়, তাই না? তাহলে আমরা এইখানে যে 3 নম্বরে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে চতুর্ভুজের চারটি বাহু সমান, অর্থাৎ আমরা লিখতে পারি চারটি বাহু পরস্পর সমান, তাই না? এবং সমান্তরাল। আচ্ছা, তাকে বলা হয় হচ্ছে রম্বস। তাহলে আমরা এখানে লিখতে পারি চারটি বাহু সমান। আচ্ছা, আমরা লিখলাম যখন কোনো চতুর্ভুজ বা সামান্তরিকের যখন চারটি বাহু সমান হবে তখন কিন্তু সেটি হয়ে যাবে রম্বস, তাই না? অর্থাৎ সামান্তরিক থেকে রম্বস হতে হলে এটিই কিন্তু শর্ত যে চারটি বাহু ওকে সমান হতে হবে। আচ্ছা, আমাদের এইটি পূরণ করা হয়ে গেল। এবারে দেখো এই সামান্তরিক থেকে এইখানে আরও একটি তীর গিয়েছে, এটি কিন্তু এসে এই পাশে হয়ে গেল কি? আয়ত হয়ে গেল, তাই না? এই দেখো আয়ত। এখন এই সামান্তরিক থেকে যেহেতু আয়ত হয়েছে, আয়ত হতে হলে ওর কি শর্ত মানতে হবে? আমরা জানি কি যে আয়ত হতে হলে ওর বিপরীত বাহুগুলো বা দুই জোড়া বাহু কিন্তু সমান হতে হয় এবং প্রতিটি কোণ কিন্তু সমকোণ হতে হয়, অর্থাৎ একই সমান কোণ হতে হয়, তাই না? অর্থাৎ দেখো আমরা এই উপরের বাহু নিচের বাহু এই দুটি বাহু সমান দেখতে পাচ্ছি, আবার ডান পাশের বাহু বা পাশের বাহু এই দুটি বাহু আমরা কিন্তু সমান এবং সমান্তরাল দেখতে পাচ্ছি, তাই না? এবং এখানে যে প্রতিটি কোণ রয়েছে এই কোণগুলো কিন্তু একই সমান। তাহলে আমরা এবারে কি শর্ত পেলাম? আমরা পেলাম হচ্ছে কি? আমরা পেলাম হচ্ছে দুই জোড়া বাহু সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাই না? আচ্ছা, অথবা আমরা লিখতে পারি চারটি কোণ সমকোণ। আমরা লিখতে পারি হচ্ছে চারটি কোণ সমকোণ। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম চারটি কোণ সমকোণ, অর্থাৎ যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকেই কিন্তু বলা হয় আয়ত, তাই না? আচ্ছা, এইবারে দেখো আমরা এই যে রম্বস আমরা পেয়েছি, রম্বস থেকে কিন্তু একটি তীর এই নিচে এসেছে এবং নিচে এসে হয়ে গেল কিন্তু ও বর্গ। তাহলে এই রম্বস থেকে যখন বর্গ হলে কি শর্ত লাগে? আমরা জানি এই দেখো এখানে কিন্তু একটি শর্ত আমাদের দেওয়া রয়েছে, এটি আগে থেকে দেওয়া রয়েছে যে চারটি কোণ সমকোণ, তাই না? অর্থাৎ যখন এই যে রম্বসের যখন চারটি কোণ সমকোণ হয়ে যাবে তখন কিন্তু এটি হয়ে যাবে একটি বর্গ, তাই না?
আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্গ রয়েছে। আবার এই আয়ত থেকে যদি এইখানে বর্গ হতে হয় তাহলে কি শর্ত রয়েছে? এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়তের বিপরীত বাহুগুলো সমান, তাই না? এই ওর বিপরীত হচ্ছে নিচেরটা, এই দুটি সমান, আবার এই দুটি বিপরীত বাহু কিন্তু সমান। তাহলে এই আয়ত থেকে যখন আমরা এই বর্গ বানাবো তখন আমাদের কি শর্ত রয়েছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি শর্ত হচ্ছে এর 4টি বাহু সমান হতে হবে, তাই না? 4টি বাহু সমান হতে হবে এবং 4টি কোণ সমকোণ হতে হবে। দেখো এখানে কিন্তু 4টি বাহু সমান নয়, কিন্তু এই বর্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4টি বাহু সমান এবং 4টি কোণ কিন্তু সমকোণ, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 4টি বাহু ও 4টি কোণ সমান, তাই না? 4টি বাহু ও 4টি কোণ সমান। দেখো এখানে কিন্তু 4টি বাহুও সমান, আবার 4টি কোণও কিন্তু সমান, তাই না? তাহলে আমরা লিখলাম 4টি বাহু ও 4টি কোণ সমান। আশা করি আজকে প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।